আজকের মূল আলাপে যাওয়ার আগে আমি আর একটা জরুরি আলাপ সারে নিতে চাই। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার আলাপে একটা জিনিস বাদ পড়েছে, এটা বলে রাখা দরকার। যারা আগে দেখেন না ভিডিওটা দেখতে পারেন, এইখানে আমি মোটা দাগে আলোচনা করছি কিভাবে পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানের পথে আগানি যায়। আসার কথা, আমি পাহাড় এবং সমতল সব জায়গা থেকে অভাবনীয় সাড়া পাইছি। তার মানে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য এমন সমাধানও আছে। যে ইস্যুটা বাদ পড়ে গেছিল সেটা নিয়ে আলাপ শুরু করি, তাইলে ভুলে যাই, বয়স হতেছে তো তাই। আসেন আল্লাহ নামে শুরু করি। একটা দেশ একটা অঞ্চল নিয়ে কি রাজনৈতিক অবস্থান নেয় সেটা তার সিদ্ধান্ত থেকে বোঝা যায়, তার আচরণ থেকে বোঝা যায়। যেমন ধরেন, কুমিল্লাকে বিভাগ করার দাবিকে হাসিনা প্রকাশ্যেই অস্বীকার করেছিল, কারণ খন্দকার মোস্তাকের বাড়ি কুমিল্লায়। আপা কুমিল্লার নামে, আপা কু নাম দেব না, আমি কুমিল্লা আপা কুমিল্লার নামে না, আপা কুমিল্লার নামে, আপা সারা কুমিল্লার আমি কুমিল্লা নামে দেব না, কারণ তোমার এই কুমিল্লা নামের সাথে মোস্তাকের নাম জড়িত, সেজন্য আমি দেব না। তোমরা যদি রাজি থাকো, ওই কুমিল্লা নাম নিলেই তো মোস্তাকের কথা মনে ওঠে। ভাববার পারেন কি ভয়ানক প্রতিহিংসা। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের আমলাতন্ত্র, আমাদের প্রশাসন, আমাদের সাধারণ মানুষ ঠিক একই রকম একটা ভাবনা ভাবে। সেটা প্রমাণ হইতেছে পার্বত্য চট্টগ্রাম হইতেছে পানিশমেন্ট ট্রান্সফারের জায়গা। সরকারি কর্মচারীদের পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয়, পার্বত্য চট্টগ্রামে যাওয়া পানিশমেন্ট। এটা আমাদের আমলাদের মেন্টালিটি। হ্যাঁ ঠিক আছে, এলাকার দুর্গম, ম্যালেরিয়া হয়, এখানে বাস করা চ্যালেঞ্জিং সমতলের মানুষের জন্য, কিন্তু সমতলের মানুষ তো যায় ওইখানে, তাই না, বাস করতে। তাহলে ওই জায়গায় পোস্টিং কেন পানিশমেন্ট পোস্টিং হবে? ওটা কি বসবাসের অযোগ্য জায়গা? ওখানে যারা থাকে তারা মানুষ না, তারা বাংলাদেশি না? তার মানে দেশের ভূখণ্ডের মধ্যে এমন একটা জায়গা লাগবে যেটা বাস করলে সেটাকে শাস্তি বলে মনে হবে। এটা যদি মাথার পেছনে থাকে তাহলে আপনি কখনোই ওই অঞ্চলের উন্নয়ন বা উন্নতির কোনো পরিকল্পনা নিতে পারবেন না তো, কারণ তো ওইটা তো পানিশমেন্টের জায়গা। ওই জায়গায় তো আপনি লোক পাঠাবেন পানিশমেন্ট দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য। ওই জায়গাটাকে তো ভালো করবেন না আপনি। ওই জায়গায় কোনো উন্নয়ন পরিকল্পনা নিতে পারবেন না, কোনো উন্নতির কোনো পরিকল্পনা নিতে পারবেন না। আমি গ্যারান্টি দিয়ে বললাম, লিখে রাখতে পারবেন। আপনি যদি একজন পাহাড়ের বাসিন্দা হন, আপনার কেমন লাগবে বলেন তো? বাদ দেন যে আপনি পাহাড়ের বাসিন্দা, আপনার জন্ম ধরেন পঞ্চগড়, আপনি জন্ম থেকে জানেন এই পঞ্চগড়ে কেউ আসতে চায় না, কারণ কাউকে শাস্তিমূলকভাবে জোর করে পাঠানো হয় বাইরের লোককে। আপনার কেমন লাগবে তখন ভাবেন। অন্যদিক থেকে দেখেন, পার্বত্য চট্টগ্রামে একটা রাজনৈতিক অস্থিরতা আছে, তাই না? সে ঘর পড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমাদের বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া। সেই জায়গায় আপনি একটা দুষ্টু কর্মকর্তারে পাঠাইলেন, আপনার বিবেচনায় দুষ্টু, শাস্তি দেওয়ার জন্য। তো সে কি করবে? সে তো শত্রুর সাথে হাত মিলায় রাষ্ট্রের সাথে শত্রুতা করবে, ঠিক কিনা? এটা আমাদের রাষ্ট্রনায়করা চিন্তা করলো না, কারো মাথায় আসলো না যে এবার বুঝেছেন তো, ওনারা বুদ্ধিমান, উচ্চ শিক্ষিত হইলেও আক্কেল কম। বুদ্ধি, শিক্ষা, ডিগ্রি না থাকলেও চলে, কিন্তু আক্কেল না থাকলে গেল সারা। এইভাবে রাষ্ট্রের হোগা মারিছে শিক্ষিতরা। রাখাইন রাষ্ট্র হইতেছে, মায়ানমার রেজিম বদলাবে, রোহিঙ্গা ইস্যু আছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শিগগিরই। আমি ডক্টর খলিলুর রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, জনপ্রশাসনে পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে একটা মৌলিক পরিবর্তন আনতে হবে। এইটা আপনার যে দায়িত্ব রোহিঙ্গা ইস্যুতে, তার সাথেও যুক্ত। আশা করি এটা আপনি করবেন। আপনারা জানেন উনি আমার গুরুজন এবং প্রিয়জন, ওনাকে আমি ব্যক্তিগতভাবে বলতেই পারি, কিন্তু এইটা এমন একটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু যে এইটা আমি প্রকাশ্যেই ওনাকে আহ্বান জানানো সঙ্গত বলে মনে করতেছি। ডক্টর খলিলকে আমি আসলে কি কাজ করার আহ্বান জানাই, আসেন সেটা একটু শুনি। পার্বত্য চট্টগ্রামে আমরা আমাদের বেস্ট অফিসারদেরকে পাঠাবো, বেস্ট সেরা অফিসারদেরকে পাঠাবো, যারা শুধু তাদের পেশায় দক্ষ না, তারা হৃদয়বান মানুষ হবে। পার্বত্য চট্টগ্রামে গান্দা অফিসার যাবে না, দুষ্ট অফিসার যাবে না, ভালো অফিসার কেন যাবে ওইখানে? কারণ উনাদের আমরা প্রণোদনা দেব। পার্বত্য চট্টগ্রামে পোস্টিং এর জন্য মূল বেতনের দ্বিগুণ প্রণোদনা হিসাবে পাবে যারা যাবে। জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত যাইতে হইলে পার্বত্য চট্টগ্রামে কম করিয়া হইলেও 2 বছরের সার্ভিস থাকার রেকর্ড থাকতে হবে। আপনি দেখেন, পার্বত্য চট্টগ্রামের চেহারা 2 বছরের মধ্যে পাল্টায় যাবে। পার্বত্য চট্টগ্রাম হয়ে উঠবে সবচাইতে শান্তির আর সমৃদ্ধির এলাকা। আমি চ্যালেঞ্জ দিলাম, লিখে রাখতে পারেন। এইবার আসেন আমাদের আসল আলাপ, প্রিয় বিএনপি নিয়ে কথা বলি। আপনারা জানেন আমি বিএনপির নানা ইস্যু নিয়ে আলাপ করতেছি, বিএনপির রাজনীতির সাথে আমার দ্বিমতের জায়গাগুলো তুলে ধরতেছি। বিএনপির অনেকে বলতেছেন যে আপনি জামাতের কথা বলেন না কেন, অনেকে ভাবতেছেন ক্যানপি নাকি বিএনপির পিছে লাগলো, ওই যে ওইটার মতো, ওই যে কইছিল না হানিফের পোলা, বারবার শুধু আমারই পিছে কেন? এই যে শুনেন, আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই কেন? কেন? দেখেন ভাই,
আমি বিএনপির পিছনে লাগি নাই, বিএনপি আমার শত্রু না। আমি আমার মতো একটা বিএনপি দেখতে চাই, সেটা থেকে বিএনপি দূরে সরে যাইতেছে। আপনার বন্ধু যদি আপনার থেকে দূরে সরে যায়, আপনি তো বন্ধুকে সতর্ক করবেন কিনা, সেটা আমার দায়িত্ব কিনা বলেন। তা আপনারা চিন্তা করে দেখেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায়, আমার তো আওয়ামী লীগ করাটাই সবচেয়ে স্বাভাবিক ছিল, তাই না? আমার অ্যাডভান্টেজও ছিল তো, নানা অ্যাডভান্টেজ ছিল। আমি আওয়ামী লীগের যা যা ক্ষতি করছি দল হিসাবে, আমারে তার নিজের দলে নেওয়ার দরকার নেই, আমারে খালি থামায় চুপ করে রাখতে পারলে তাদের অনেক লাভ হইতো, ঠিক কিনা বলেন? ঠিক একইভাবে আমার তো এখন বিএনপি সমালোচনা না করে সাপোর্ট করে গেলে খুবই ভালো হইতো, আমার জন্য ব্যক্তিগতভাবে ভালো হইতো, তাই না? শীর্ষ নেতার সাথে আমি খুবই ভালো ব্যক্তিগত সম্পর্ক আছে, এখনো আছে। খালেদা জিয়া আমার স্নেহ করেন, বিএনপির একটা বিশাল কর্মী বাহিনী, আমার পাঠক দর্শক অনেকে আমাকে পছন্দ করেন। অপছন্দ যদি একজন করে না তা না, কিন্তু অনেকে আমাকে পছন্দ করে। কিন্তু তাই বলে তো আমি আমার দেশের গণমানুষের স্বার্থকে উপেক্ষা করতে পারি না। আজ যে বিএনপি দেখি, সেই বিএনপি তো আমরা চাই না। এই বিএনপির পাশে যারা ছিল, কেন তারা নাই সেটা জিজ্ঞেস করেন, নিজের আত্ম অনুসন্ধান করেন। আচ্ছা বলেন তো বিএনপি নেতারা, আপনারা কি জানেন আপনাদের কর্মীরা কি করতেছে? আপনি কি বিএনপির কর্মীদের কোনো পলিটিক্যাল কাজে এনগেজ করতেছেন? বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি না বদলাইলে তো বিপদ। আপনাদের রাজনৈতিক কর্মসূচি কি? মাঝে মাঝে কর্মীদের নিয়ে মিটিং করা, মিছিল করা, কালে ভদ্রে জনসভা করা, নিয়মিত টকশোতে যাওয়া, ফেসবুক গুতানো, আর দলের বিরুদ্ধে কেউ কিছু করলে দল বেঁধে ঝাঁপে পড়া। এই তো বেশিরভাগের কাছে রাজনীতি করাটা পেশা। এখান থেকে টাকা পয়সা ধান্দা সবকিছু করা যায়। যাই হোক, আর না আগাই আর কি, অনেকের কাপড় ধরে টান দিয়ে ফেলবো। রাজনীতি আর উপার্জনের ধান্দার দুইটা জিনিস এক না। আমি আর এটা নিয়ে কথা কইতে চাই না। যাই হোক, আজকে অন্তত কথা কইব না। রাজনৈতিক দলের আশেপাশে দুর্বৃত্তরা দল বাঁধে মাছির মতো, সেই জন্যই ভালো মানুষেরা আশেপাশে যায় না। এই যে দেখেন, মঞ্চে জিয়ার ছবি দিয়া, খালেদা জিয়ার ছবি দিয়া, এমনকি তারেক রহমানের ছবি দিয়া নর্তকী দেখতেছে। দেখেন, দেখেছেন? উঠে কি কেউ নাই যে কবে ভাইজান নর্তকী নিয়ে আইসা নিবার তো নাও, ও সাংস্কৃতিক অনুষ্ঠান করো, তোমার মতো করে করো। রাজনৈতিক দলের নেতার ছবি টাঙায় কে, আমার নেতার ছবি টাঙায় কে, জিয়ার ছবি টাঙায় কে, দেখবেন কোনো উত্তর নাই। কর্মীদের দোষ দেই কেন? খোদ তারেক রহমানের সভায় বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে ওখানে তো নর্তকী আনতে পারে না, কিন্তু ওই নর্তকীর মতো একজন আনছে রোবায়েত ফেরদৌস, জিয়া বন্দনা করিচ্ছে। দেখেন, 1975 সালের বাকশালে 4টি পত্রিকা রেখে সমস্ত পত্রিকাকে বন্ধ করা হয়েছিল, গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। শুনলে অবাক হবেন, সেই সময়কার সাংবাদিকতা ইতিহাস পড়ে আমি দেখেছি সাংবাদিকরা মুদি দোকান দিচ্ছে, তারা হচ্ছে ভ্যানে দোকান দিয়ে তাদের জীবন জীবিকা। হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেছে। এই যে সাংবাদিকতা পেশার যে ডিগনিটি, তাদের যে মত প্রকাশ ভাব প্রকাশের স্বাধীনতা, এটা ফেরত নিয়ে আসছেন কে? একজন সামরিক শাসনের লোক হয়ে, সামরিক ব্যারাক থেকে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা বলি, বহু সংবাদপত্রের কথা বলি, বহু মতের কথা বলি, সেটা কিন্তু তিনি আমাদের জন্য নিশ্চিত করেছেন। বিএনপি পর্যন্ত শেষ, বিএনপি বিরোধী থাকার পরে যে নির্বাচন যেটা হয়েছে, সেই নির্বাচনটুকু যা হয়েছে ফাইন। এখানে খুব বেশি কারচুপি জালের কোনো সুযোগ ছিল না। এগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি যতটুকু দেখেছি, ভোট যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। ওই আওয়ামী লীগের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের, প্রতিদ্বন্দ্বীদের ভোট যা হয়েছে সেটা মোটামুটি ভালো ভোটই হয়েছে। আমি 2-1টা আসন আমার নিজের এলাকায় দেখেছি, ঘাম বেরিয়ে গেছে। আওয়ামী লীগের যে প্রার্থী, তার বেরিয়ে যেতে প্রচন্ড ঘাম বেরিয়ে গেছে। এই রোবায়েত ফেরদৌসের জিয়া বন্দনা, এটা তো ওই নর্তকীর গোয়া নাচানোর চাইতে অশ্লীল। রোবায়েত ফেরদৌস বিএনপি ক্ষমতায় আসলে সার্ভিস দেবে বিএনপির, তাতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, কিন্তু বিএনপির কেন এরকম একজন লুম্পেন ইন্টেলেকচুয়ালকে মঞ্চে জায়গা দিতে হয়, এইখানেই সংকটটা, বুঝছাও? আবার দেখেন, এই যে মোয়াজ্জেম হোসেন আলাল, অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি অত্যন্ত পছন্দ করি উনাকে। উনি কইতেছেন জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না, মুক্তিযোদ্ধাদের স্লোগান। তার মানে বিএনপি জয় বাংলা স্লোগান দিবে মুক্তিযুদ্ধের নামে। তাছাড়া জয় বাংলা স্লোগানকে ডিফেন্ড করতে আসে কেন আলাল ভাই? বলেন তো, উনি তো ছোটখাটো নেতা না। এইবার দেখেন, ওই যে ফজলুর রহমান, ওদের মারিছিলাম, ঝাড়ি দিছিলাম না, ওই মালটা কলে থামেনি, বুঝেছেন? আসেন ফজলুর রহমানকে দেখে, খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান ওয়াজের বিরুদ্ধে বক্তব্য দিতেছে, শুনেন। কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয়, যার নাম কয় ইসলাম? এটা তো একটা ওয়ারান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে তারা। কি চায় তারা? এই দেশে কিছু থাকবে না। সমস্ত বাগানে
তার কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি, তার কণ্ঠে তো সেই বামেদের প্রতিধ্বনি, সেই ফেরাউন নমরুদের প্রতিধ্বনি। এইসব হইতেছে কি চারিদিকে, কি হইতেছে? দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে যা যা শুনতেন, যা যা শুনতেছিলেন, এখন বিএনপি সেটাই করিচ্ছে। শুধু বিএনপি মাইক বাজায়, ওই যে সোহরাওয়ার্দীর বডিগার্ডের ভাষণ না বাজাইতে শুরু করে। এটাই তো আমার চিন্তা এখন। এই ফজলুর রহমান তো খালেদা জিয়ার উপদেষ্টা, সে খালেদা জিয়াকে কি উপদেশ দিবে, কি করাই নিবে খালেদা জিয়াকে উপদেশ দিয়া, সেটা কে আল্লাহ জানে। আপনি এখন কইবেন খালেদা জিয়াকে কইলেই শুনবেন উনি? আপনাদের একটা জিনিস জানায় রাখি, উনি খুবই ডেমোক্রেটিক লিডার। উনার আশেপাশে দায়িত্বশীলদের পরামর্শ উনি শোনেন এবং সে অনুযায়ী কাজ করেন। উনি বোঝেনও যদি যে কাজটা করা উচিত না, তারপরে উনি করেন এটা। খালেদা জিয়ার লিডারশিপ কোয়ালিটির এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে উনি ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত, ওনার নিজের সিদ্ধান্ত যদি এটার বিরুদ্ধেও হয়, তারপরেও দলের লোকেরা, অন্যান্য দায়িত্বশীলরা যেটা বলবে সেটাই উনি করবেন। এই প্রসঙ্গে একটা ঘটনার কথা উল্লেখ করি, যা আমি ওই ঘটনায় যুক্ত একজনের কাছ থেকে শুনছি। বলে না হর্সেস মাউথ। বিষয়টা জানলে আপনারা বুঝবেন কেন আমি ফজলুর রহমানের এই অ্যাটিটিউডে বিচলিত হচ্ছি। গল্পটা আর এক ফজলুর রহমানকে নিয়ে, বীর ফজলুর রহমান, বিডিআর এর জেনারেল ফজলুর রহমান। আপনারা ওনাকে চেনেন, রেসপেক্ট করেন, কিন্তু আমি জানি না যে ওনার সমস্ত কীর্তি, ওনার সমস্ত গৌরব এটা জানেন কিনা। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি মাদ্রাসা পড়া ছাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডে, এবং বিডিআরে থাকাকালে তার নেতৃত্বে 2000 সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, নাভ যুদ্ধ বলে। বাংলাদেশের একজন সেনারও মৃত্যু হয়নি, কিন্তু মায়ানমারের 650-র উপরে সৈন্য নিহত হয়েছিল। মায়ানমার পরাজয় মেনে নিয়ে শান্তি চুক্তি করছিল। 2001 সালে ভারত একটা জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছিল, সিলেটের পাদুয়ায়। এটা উদ্ধার করে 72 সালে এটা দখল করছিল। 72 থেকে 2001 সাল পর্যন্ত বিএসএফ এর দখলে ছিল ওই অঞ্চলটা, বাংলাদেশের ভূখণ্ড। আবার 2001 সালে 18 এপ্রিল ভারতের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় বড়বাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ আগ্রাসন চালায়। উনার নেতৃত্বে বিডিআর বাহিনী অনুপ্রবেশকারী বিএসএফ এর দলকে পরাজিত করে এবং অনেক বিএসএফ এর জওয়ান মারা যায়। এবং বিএসএফ ওই ঘটনার জন্য এই জেনারেল ফজলুর রহমানকে বিশেষভাবে দায়ী করে। উইকিপিডিয়াতে একটা ঘটনা লিখিছে, ওই যে ফজলুর রহমানের কে নিয়া, সুপু আছে না, ওই যে সুপু প্রেসিডেন্ট, বিএনপি প্রিয় প্রেসিডেন্ট আর কি, ওই যে 1975 সালে 20 আগস্ট সোহরাওয়ার্দীর বডিগার্ডের জয় বাংলা করে দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে জেলখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সে লিখিচ্ছে ফজলুর রহমান নাকি তার লাতি মারতে মারতে কইছিল, এই বেটা তোর বঙ্ক বল্টু কোথায়, উঠি লিখিছে, উনি নিজে লিখিছে, উনি লিখিছে উনি নাকি পাকিস্তানি ফেরত সামরিক অফিসার। এটা সুপুর নিজেই লিখিছে, তবে এটা ভুল। আমি জেনারেল ফজলুর রহমানকে জিজ্ঞেস করেছিলাম যে ফজলুর ভাই এটা কি আপনি করেছিলেন, আমাকে পাঁচত লাথি মারিছিলেন? তো এখানে বললেন পিনাকি তোমাকে মনে হয় আমি এই কাজ করতে পারি। সুপু যার কথা লিখেছে সেই লোক হইতেছে 15 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম হইতেছে ফজলুর রহমান ফারুক। উনি এখনো বেঁচে আছেন কিন্তু। আর উনি ফজলুর রহমান ছিলেন 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, এবং বরং উনারে ডেকে আনা হয়েছে যে চুপপুরে ধরা হয়েছে, যাই উনি ছাড়াইছেন চুপপুরে। যাই হোক, উনি আর্মি থেকে কিভাবে বিদায় নিলেন এটা জানেন? আসেন সে আলাপটা করি। উনাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। পাঠাইছিল কে জানেন? কে জানেন? হাসিনা না, খালেদা জিয়ার সরকার। খালেদা জিয়াকে কয়েকজন জেনারেল এই বুদ্ধি দিছিল। কোন কোন ইন্ডিয়াপন্থী জেনারেল এই বুদ্ধিটা দিছিল তাদের নামটা বললাম না, আমি সবার নাম জানি। মনে রেখেন, এটা আমার জেস্টার অফ গুডউইল। বললে কলে সিপাহী জনতার মাইর খাইয়া ভত্তা হইয়া যাবেন, আমি কইলাম না। সেই জন্য ইন্ডিয়া পাদুয়ায় রৌমারিতে বীরত্বের বদলা নিল। কি দিয়া? তারে বাধ্যতামূলক অবসর পাঠায়। কার হাত দিয়া? খালেদা জিয়ার হাত দিয়া। কি কি যুক্তি দিছিল ওই জেনারেলরা জানেন? আসলে এদের হচ্ছে মাদ্রাসা ঘৃণা। যেহেতু উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সেই জন্য মাদ্রাসা এলিটরা পছন্দ। আমি এই জন্যই এলিটদের দেখতে পারি না। ভয়ঙ্কর মাদ্রাসা ঘৃণা এই এলিটদের মধ্যে। ও কইছিল যে উনি নাকি মডার্ন ওয়ারফেয়ারের কিছুই জানেন না, উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে। জেনারেল ফজলুর রহমানের মতো গৌরবজনক লড়াইয়ের ইতিহাস কয়জন জেনারেলের আছে বাংলাদেশ সেনাবাহিনীর? দেশের মাটি উদ্ধার কইরা দিল, দেশের সার্বভৌমত্ব রক্ষা করলো, আর তাকে পুরস্কৃত করা হলো বাধ্যতামূলকভাবে অবসরে পাঠায়। এই যে ফজলুর রহমানের মতো উপদেষ্টা খালেদা জিয়া যদি থাকে না, তাহলে এদের দিয়া ইন্ডিয়া প্রতিশোধ নেবে। খালেদা জিয়ারে যেমন করে সাইন করে দিছে বাধ্যতামূলক অবসরে ফজলুর রহমানের, তারেক রহমানও সাইন করে দিবে। এখানেই আমার ভয়। বিএনপি শুধু না, জামাতকেও বলতেছি, জনগণের সাথে আপনাদের ন্যূনতম 4 দফার চুক্তি করতে হবে। আপনারা নির্বাচন করবেন, যাই করবেন, তার আগে 4 দফা চুক্তি করতে হবে জনগণের সাথে।
ভোটই একমাত্র ক্ষমতায় যাওয়ার পথ না। জনগণের সাথে আপনার এগ্রিমেন্ট কি? আপনার ম্যানিফেস্টো না, আপনাকে জনগণের সাথে এগ্রিমেন্ট করতে হবে। এবং আমি যে এগ্রিমেন্টের কথা বলতেছি এটা জনগণের চাওয়া, দরকার হলে আমি ভোট নিয়ে দেখাই দিতে পারবো। এবং দেখবেন জনগণ কিভাবে আমার এই 4 দফাকে সমর্থন করে। 1 নম্বর দফা, আওয়ামী ফ্যাসিবাদকে চিরতরে কবর দিতে হবে। 2 নম্বর, ভারতীয় আধিপত্যবাদের চিরতরে অবসান ঘটাইতে হবে। 3 নম্বর, একটা সাম্যের সমাজ তৈরি করতে হবে। 4 নম্বর, একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে। এই 4টা ভেরি সিম্পল। এই ফ্রেমের মধ্যে থাকলে সেটাই হবে জনগণের সাথে চুক্তি মানা। এর বাইরে, এই বাউন্ডারির বাইরে যাইতে পারবেন না। কথা ক্লিয়ার? আমাদের ঠেকানোর চেষ্টা করতে পারেন, আমরা সর্বশক্তি দিয়ে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব। ফাইনালি আমার ক্ষুদ্র ভ্রাতাদের জন্য ওরা গতকাল রাশন ট্রাক দেখে হেভি খুশি হয়েছে, হ্যাঁ, যে আমরা রাশন ট্রাকে কিনবো, এটা গেলে সিদ্ধান্ত হয়ে গেছে। তো এটা হইতেছে রাশন ট্রাকের পেজ। এটা সাহেব দেখা দেন, নানা মডেলের ট্রাক আছে এটি। হ্যাঁ, দেখিস কত সুন্দর সুন্দর রাশন ট্রাকের মডেল দেখিস? হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে আমার ক্ষুদ্র ভ্রাতাদের চোখ চকচক করিচ্ছে। মনে হচ্ছে এখনই ঝ্যাপে পরে ট্রাক চালাবি। হেভি ড্রাইভিং এর লাইসেন্স আছে বেটা, হ্যাঁ, আগে লাইসেন্স হোক তারপরে ট্রাক চালানি। আচ্ছা, এটা সাহেবের ট্রাকের ভিডিও দেখেন না এটা? হ্যাঁ, দেখেছেন হাউস করিছে আমার ক্ষুদ্র ভ্রাতারা। ওই দেখবেন এরপরে ওই পেজে লাইক টাইক দিয়ে ভাইসে দিবি আর কি। দেখেন আরো দেখবেন, দেখেন এগুলা করবেন কি, প্রিন্ট করবেন, প্রিন্ট করে হাঙ্গারে বিএনপির ভাই করে দেখা করবেন যে টেম্পু স্ট্যান্ড নিয়ে ঝগড়া করে লাভ কি, পিনাকি তো তাকে স্ট্যান্ড বানাচ্ছে, ইটি আসো ইটি আসো। আমার ক্ষুদ্র ভ্রাতারা কবে দাদা হইলে কি বুড়া বয়সে মাথা মুথা খারাপ হয়ে গেল কে, এত উত্তেজিত কে? ওই যে বিএনপির মঞ্চে নাচানো আর এই রাশন ট্রাক দুইটাই বেচছে আসলে সেক্স, কিন্তু দুইটার গুণগত তফাৎ আছে। রাজনীতিও ইনকা ওর সাথে টেম্পু স্ট্যান্ডই আসবে, ওটাই কালচার। ট্রাক চালাবার পারবে না। আগামীর রাজনীতি হচ্ছে রাশন ট্রাক চালানোর রাজনীতি। ওই রাজনীতি কেমনে নির্মাণ করতে হয় সেটাও দেখাই দেব, আর বাংলাদেশকে আমরা ওই দিকে নিয়ে যাব ইনশাল্লাহ। আমি চাই আজকে বিএনপির যারা নেতাকর্মীরা আছেন আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন, কারণ দীর্ঘ 16 বছর যাবৎ আপনারা যে অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন, তো ক্ষমতা এখনো আসেন নাই, আগামী দিনে আসবেন। ক্ষমতার অপব্যবহারের ফলাফল কি হয়েছে নিশ্চয়ই আওয়ামী লীগের মাধ্যমে আপনারা সবাই অবলোকন করছেন। এখনো ক্ষমতার খবর নাই, কিন্তু আপনি স্ক্রিনের এক অংশে যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটি হচ্ছে আগামী দিনেও সম্ভবত এমন বাংলাদেশে আমরা দেখব, আবারও 5 বছর পরে হয়তো আওয়ামী লীগ মাঠে নামবে, জনগণ আবার মাঠে নামবে, আপনাদেরকে এভাবে দৌড়াবে। কারণ বাংলাদেশের ইতিহাস বারবার পুনরাবৃত্তি ঘটে। আপনারা যে ঘটনাটা ভিডিও দেখছেন এটা হচ্ছে টোল প্লাজা। এটা চট্টগ্রামের শাহ আমানত সেতুর যে টোল প্লাজা আছে সেইখানে আজকে এই ঘটনাটা ঘটছে। আর যেই মানুষটার সাথে ঘটছে তিনি হচ্ছেন একজন টোল কর্মী, মানে কম্পিউটার অপারেটর। তাকে যিনি লাঞ্ছিত করেছেন, আমরা ফুটেজ যেটা দেখলাম সেটা হচ্ছে বিএনপির একজন নেতা। এই ঘটনাটা হচ্ছে গত শুক্রবার দুপুরের এই ঘটনা। আর গতকাল রোববার রাতে এই ঘটনার একটা সিসিটিভি ফুটেজ আপনার সেই ক্যামেরাতে ধারণকৃত ফুটেজটা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত বিএনপি নেতার নাম নাজমুল মুস্তফা ওরফে আমিন। তিনি লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক, এছাড়াও তিনি জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বলেও জানা গেছে। সিসিটিভি ফুটেজে নাজমুল মুস্তফাকে টোল কর্মীর টি শার্টের কলার টানতে এবং কম্পিউটারের মনিটরে আঘাত করতেও দেখা গেছে। সূত্র বলছে শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন সহ বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে সাতকানিয়া উপজেলায় যাচ্ছিলেন। গাড়িগুলো ধীরে ধীরে টোল প্লাজা অতিক্রম করছিল। টোল নিতে দেরি হওয়ায় আমাদের এই অতি উৎসাহী নেতা নাজমুল মুস্তফা গাড়ি থেকে নেমে টোল প্লাজার বুথে প্রবেশ করেন এবং আমরা যে দৃশ্য দেখলাম সেই দৃশ্যটি তিনি আপনার এখানে ঘটিয়ে গেলেন। আর ঘটনার আকস্মিকতায় টোল বক্সে কর্মরত অন্যান্য কর্মীরাও আতঙ্কিত ছিল। তো শাহ আমানত সেতুর ইজারাদার প্রতিষ্ঠান সেলভ্যান জেবি বলছে বিষয়টি যেভাবে ছড়িয়ে গেছে সেরকম সিরিয়াস কিছু হয়নি। আর বিএনপি নেতা বকাচকা করেন, ওই সময় আমাদের কর্মী কোনো কথা বলেনি। আচ্ছা, এখন বিষয়টা দেখেন, এই যে যারা ইজারাদার প্রতিষ্ঠান, বিষয়টি যেভাবে ছড়িয়ে গেছে আসলে সেরকম সিরিয়াস কিছু হয়নি। এই ইজারাদার প্রতিষ্ঠান যারা, এদেরকে কানে গালে চপড়াঘাত করা দরকার, একদম চপ্পল দিয়ে মাইরি। কেন বেটা, ফুটেজ আমরা দেখছি তো, তোদের এই চামচামি আর আতলামির কারণেই আওয়ামী লীগের ধ্বংস হয়েছিল। আজকে আমরা যখন এই ফুটেজগুলো প্রকাশ করি বা ভিডিওগুলো বানাই, অনেকে ভাবতে পারেন ভাই আপনি বিএনপির বিরুদ্ধে এরকম ভিডিওটা কেন বানাইলেন?
কারণ আগামী দিনে আপনারা যেন দেশ ছেড়ে যাওয়া না লাগে। এই ক্ষমতা, নেতা, এই ভাব সাব, মানে চান্দাবাজি, গুন্ডামি, পান্ডামি, আরে ভাই এই লোক কাজ করতেছে, তাই না? যদি এখানে লোকবলের সংকট হয় আর একটা বুথ সেট আপ করতে আপনারা ইজারাদার কোম্পানিকে বলেন, তো গরিব মানুষ পেটের দায়ে চাকরি করে আপনি এসে তার কলার ধরে ফেলবেন। তো এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না। অনেক জায়গায় এই গেল 6 মাসে এই ঘটনাগুলো ঘটছে, আর এটা নিয়ে জনাব তারেক রহমান বারবার কিন্তু নেতাকর্মীদের বলতেছেন, কিন্তু এরা পাত্তা দিচ্ছে। আর এই ফুটেজগুলো যখন আসছে, সারা দেশের জনগণের মধ্যে যেটা ফ্লোয়িং বা সুইং ভোটার আছে, তাদের কাছে এই বিষয়টা কেমন মনে হচ্ছে আপনার মনে হয়? পজিটিভ? জীবনও না। দীর্ঘ লম্বা সময় ধরে মজলুম ছিলেন, এখন আপনি তো ভাই কি বলা হয় যে আপনি এখন মজলুমের বিপরীতে এসে আপনি গুন্ডামি শুরু করে দিচ্ছেন, আপনি নির্যাতকের ভূমিকায় চলে যাচ্ছেন। তো সেখানে আওয়ামী লীগের আর দোষ কি ছিল, শেখ হাসিনার দোষ কি ছিল? ক্ষমতায় বৈশা তারা করছে, আপনি তো কোনো ক্ষমতা জানেই নাই, বাট আপনি ভাই বানিয়েছেন এখন আমি যা করবো ফাইন। দেশে আইন আছে, আদালত আছে, বিচার আছে, জনগণ এগুলা পছন্দ করে না। এগুলার কারণে আপনারা দলটারে ডুবাইবেন, তারেক রহমানরে ডুবাইবেন। আর হয়তো বা এমনও হইতে পারে জামাত ক্ষমতায় যাইতে পারে, তখন কিন্তু খেলাটা অন্যদিকে চলে যাবে, মাথায় রেখেন। এগুলো ভালো না। অন্যায় নিজ দলের লোক করলেও যতটুকু পারেন সমালোচনা করতে হবে। গত কয়েকদিনের যে গুরুত্বপূর্ণ খবর রাজনৈতিক অঙ্গনে, সেই খবরগুলোর মধ্যে একটি খবর হলো জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি তার পাত্রমিত্র এবং প্রিয়জনদেরকে নিয়ে চরমনায় পীর সাহেবের সঙ্গে দেখা করেছেন, এবং সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবের যে ছেলে, মেজ ছেলে, যিনি জীবিত রয়েছেন, তো তিনিও সেখানে ছিলেন। তাদের দীর্ঘক্ষণ আলাপ হয়েছে এবং রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এবং যেহেতু দুটো ইসলামী দল, জামাত ইসলামী দল আর যাকে বলা হয় চরমনাইও ইসলামিক দল, তো এই দুটো দলের এই রুদ্ধদ্বার বৈঠক সারা দেশের দৃষ্টি আকর্ষণ করেছে এবং আগামীতে রাজনীতির মেরুকরণে ধর্মীয় রাজনীতি কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেই বিষয়গুলো নিয়ে যখন হিসাব নিকাশ হচ্ছে, ঠিক সেই সময়টিতে চরমনাই পীর সাহেবের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেখা করলেন। এবং এই যে দেখা করাটাও অতি গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো যে রাজনীতির এই মেরুকরণে জামাতের সঙ্গে চরমনাইয়ের যে সম্পর্ক, সেটির গুরুত্ব কি, আর মির্জা ফখরুল সাহেবের সঙ্গে চরমনাইয়ের যে গুরুত্ব, দেখার মানে যাকে বলে সাক্ষাতের যে গুরুত্ব, এটার পরিণতি কি? একটা হলো গুরুত্ব কি, আর একটা হলো গুরুত্বের পরিণতি কি। আপনি যদি পুরো বিষয়টিকে দেখেন এবং দুটো বৈঠকের যে দৃশ্য, সেই দৃশ্য দেখেন, তাদের বক্তব্য শুনেন, সেই বক্তব্যের যে টোন, সেই টোনে জামাত এখানে বলতে গেলে বিজয়ী হয়েছে এবং চরমনাইও এখানে বিজয়ী হয়েছে। আমি যেহেতু বরিশাল অঞ্চলের মানুষ, তো সেই বরিশাল অঞ্চলে চরমনাইয়ের যে ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংকে হয়তো অন্য জায়গাতে নেই। ঢাকা শহরে তাদের বেশ 1.5 লাখের মতো ভোট আছে। এই ঢাকা শহরে 1.5 লাখের ভোট রয়েছে, এবং আমার নির্বাচনী এলাকাতে যে ভোট রয়েছে সেখানেও তাদের কম করে হলেও 1050 ভোট তো আছেই, এবং এই 50,000 ভোট তারা যেখানে দিতে বলবে ওখানেই সেই ভোটগুলো পড়বে। কাজেই তাদের সঙ্গে কারো বন্ধুত্ব, এটা কিন্তু মিন করে। জামাতের ভোটগুলো 100% অনেক সময় পড়ে না। আওয়ামী লীগের ভোট 100% তো দূরের কথা, 50%ও পড়ে না, এরা স্বাধীন। বিএনপির ভোট 50% বা 40%ও পড়ে না। অর্থাৎ এখানে 100% যারা শিবিরের লোকজন, তারা 80% হয়তো শিবিরের কথা মতো ভোট দিল, আদারওয়াইজ প্রার্থী দ্বারা, স্থানীয় পরিবেশ দ্বারা কিন্তু তারা ইনফ্লুয়েন্সড হয়ে যায়। কিন্তু মরে গেল মানে চরমনাইয়ের যে হাত পাখার যারা প্রার্থী, তাদের যেই কয়টি ভোট গণনা করা আছে ওই কয়টি ভোটই পড়বে। তো কাজেই বাংলাদেশের রাজনীতিতে চরমনাইয়ের যে বন্ধুত্ব সম্পর্ক, এটি আমার দৃষ্টিতে এটা জামাত শিবিরের সঙ্গে বিএনপির বন্ধুত্ব বা জামাত শিবিরের সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব, তার চাইতে চরমনাইয়ের সঙ্গে যে কারোর বন্ধুত্ব ইসলামী অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং অন্যান্য যে ইসলামী সংগঠনগুলো রয়েছে, যেমন ধরুন হেফাজত, তো তাদের সমর্থক রয়েছে, কিন্তু এরকম এদের মতো ভোট ব্যাংক নেই এবং ডেডিকেট। তারা দরকার হলে গাছের উপর উঠে ভোট দেবে, তারা দরকার হলে পানির নিচে ডুব দিয়ে ভোট দেবে, তারা জিকির করতে করতে ভোট দেবে, ফিকির করতে করতে ভোট দেবে, কিন্তু হুজুরের নির্দেশ অমান্য করবে না। কিন্তু তাদের চাইতে অনেক বেশি
ভক্ত এবং মুরিদান রয়েছে, যেমন ধরুন আট্রসির। কিন্তু আট্রসি তাদের নিজের ইউনিয়নের চেয়ারম্যান হবে, সেই চেয়ারম্যান হওয়ার যোগ্যতা কিন্তু তাদের নেই। বা আট্রসির কথা মতো, পীর সাহেবের কথা মতো সারা বাংলাদেশে সবাই গুনে গুনে ভোট দেবে চরমোনাইয়ের মতো, এরকম নয়। এখন রাজনীতি যে পর্যায়ে চলে এসেছে, যেভাবে বিএনপি নিজেদেরকে মনে করেছিল যে তারা একক এবং ভূমিধস বিজয় নিয়ে তারা বিজয়ী হবে। দ্বিতীয়ত তারা মনে করেছিল যে খুব দ্রুত নির্বাচন হবে, খুব সহজে নির্বাচন হবে। তৃতীয়ত তারা মনে করেছিল যে তারা যা ইচ্ছে তাই করতে পারবে। কিন্তু এখন ক্রমশ প্রায় সব জিনিসগুলো ফিকে হয়ে যাচ্ছে। -2 যে ফর্মুলা, এই ফর্মুলাটার কথা এখন সব জায়গায় আলোচনা হচ্ছে এবং এই মুহূর্তে দৃশ্যত -2 হয়ে গেছে। বেগম জিয়া দেশের বাইরে আছেন, তারেক রহমান সাহেব তো অনেক আগের থেকে দেশের বাইরে ছিলেন এবং আছেন, এবং রাতারাতি তিনি বাংলাদেশে যদি এখন আসেন, এই মুহূর্তে আসেন, বিএনপির অভ্যন্তরীণ সমস্যা এখন যা আছে তা বরং বেড়ে যাবে, আরও অনেক বেড়ে যাবে, কমবে না। এ কারণে দূর থেকে তিনি যেভাবে দলটা চালাচ্ছেন বা যেভাবে তিনি হুকুম দিচ্ছেন, এখানে মূলত ক্লাব পলিটিক্স বা সাংগঠনিক পলিটিক্স, বিএনপির মধ্যেই কমিটি গঠন করা, তারপরে শেষে কেউ কেউ বলছেন কমিটি বিক্রি করা, এইগুলো কিন্তু পলিটিক্যাল যে অ্যাক্টিভিটি যেটা জামাত এই মুহূর্তে করছে বা হেফাজত যেটা করছে, এটা বিএনপি এই মুহূর্তে চালাচ্ছে না। তারা বড় জোর পল্টনের যে বিএনপি অফিস, তার সামনে একটা অনুষ্ঠান করছে। তাদের যেহেতু বহু ভক্ত তারপরে কর্মী সমর্থক রয়েছে, তারা সেই জিনিসটা জানান দিয়ে যাচ্ছে ওই পর্যন্তই। কিন্তু সাংগঠনিক সফর, যে সফরে জামাতের লোক যেই পারঙ্গমতা দেখাচ্ছেন, ওটা বিএনপির হচ্ছে না। ফলে বিএনপির যে রাজনীতির উচ্চাকাঙ্ক্ষা বা পরিবর্তিত পরিস্থিতি, তারা যেভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছিল, এটি ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। 2 নম্বর হলো যে বিএনপির যেটাকে বলা হয় ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, ডিফ্যাক্টো চেয়ারপারসন জনাব তারেক রহমান, তো তাকে নিয়েও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা হচ্ছে এবং বিশেষ করে যারা জামাত মাইন্ডেড লোক, যারা ইউটিউবে আছেন, তারা ম্যাটিকুলাসলি জনাব তারেক রহমান সাহেবের সমস্ত অতীত কর্মকাণ্ড, বর্তমান কর্মকাণ্ড, এটা সিরিয়ালি তারা সেটা প্রকাশ করে যাচ্ছে এবং আরও করবে। তো এখন যেমন দেখা গেল টিউলিপ লন্ডনে আছে, তাকে চোর বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব লন্ডনে কিভাবে আছেন, কেন আছেন, তার বাড়ি ভাড়া কত, তার মালিকানায় কটি গাড়ি আছে, এবং একেবারে গত 5-6 মাসে তার কোনো গাড়ি হয়েছে কিনা, বাড়ি হয়েছে কিনা, এই জিনিসগুলো সামনে আনার জন্য সেই অনেকে কাজ করে যাচ্ছেন এবং এগুলো ওপেন সিক্রেট। এগুলো এখন বর্তমান জামানাতে এত ওপেন সিক্রেট যেটি বলার মতো নয়। তো এই বিষয়গুলো বিএনপিকে ফেস করতে হচ্ছে, যেটা বিএনপি আগে কল্পনা করতে পারেনি। এরপর যেটা হলো যে সরকার বিএনপিকে যেটা ভয় পেত, কিন্তু এই গত 1-1.5 মাস যাবৎ মনে হয় বিএনপি সম্পর্কে তাদের সেই ভীতিটা কমে গেছে। এখন তারা মির্জা ফখরুল সাহেবকে কেন্দ্র করে সরকারের যে সকল তরুণ রয়েছেন, তারা তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা বলছেন, সমালোচনা করছেন, তাদেরকে সংবিধান শিক্ষা দিচ্ছেন, তাদেরকে পলাতক দল হিসেবে বলছেন, লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া দল হিসেবে বলছেন, তুচ্ছ নানা রকম, মানে যা বলার নয় সেই সকল কথাবার্তা কিন্তু বিএনপিকে বলা হচ্ছে সমন্বয়কদের পক্ষ থেকে। এবং এটি একটি অসম প্রতিযোগিতা। রাজনীতিতে 40 বছর, 45 বছর, 50 বছরের যারা অভিজ্ঞতা সম্পন্ন বলে নিজেরাদেরকে দাবি করেন, সেই সমস্ত মানুষজন এখন একেবারে তরুণ সম্প্রদায়ের দ্বারা যেভাবে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হচ্ছেন, এর প্রেক্ষিতে দেখা গেল বিএনপির শীর্ষ নেতারা খুব আফসোস করে বলছেন যে এটা কেমন হলো, নাতির বয়সী যারা ছেলে রয়েছে তারা আমাদেরকে এইভাবে কথা বলছেন, এই ধরনের কৃষ্টি কালচার তো ছিল না। তো আলটিমেটলি আপনি যখন একটা রয়্যাল বেঙ্গল টাইগার, সেই রয়্যাল বেঙ্গল টাইগার সে যত বড় শক্তিশালী হোক না কেন, তাকে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে ফাইট করতে হবে। কিন্তু সেখানে যদি তার গোত্রের বাইরের অন্য সম্প্রদায়ের সঙ্গে তার মোকাবিলা করতে হয়, সে পাগল হয়ে যাবে, সিংহ পাগল হয়ে যাবে, এমনকি হাতিও পাগল হয়ে যাবে। এখন বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ আছে, তাদেরকে ইমব্যালেন্স করে দেওয়ার জন্য, তাদেরকে পাগল বানানোর জন্য, কিংবা তাদেরকে অস্থির বানানোর জন্য যে গাণিতিক, যেটাকে বলা হয় ম্যাটিকুলাস
সূত্রগুলো তৈরি করা আছে এবং যেগুলো প্রয়োগ করা হচ্ছে, এটি বিএনপির ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। এবং নেক্সট ওয়েতে তারা যে কাজটি করবে সেটা সরাসরি তারেক রহমান সাহেবকে নিয়ে তারা অশ্লীল, অশ্রাব্য এবং বিভিন্ন কথাবার্তা বলবে। এবং গত কয়েক মাসে আপনি দেখেছেন যে তারেক রহমান সাহেবকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে প্রথম বানানো হয়েছে এবং তারা চুপচাপ থেকেছে যে উঠতে দেওয়া হোক। অনেকে বলেছে তার নির্দেশে আন্দোলন পরিচালিত হয়েছে, অনেকে তার সঙ্গে অনেক নেতার কথাবার্তা হয়েছে। কিন্তু বাংলাদেশের মূল ব্যাপার হলো যে এই যে তারেক রহমান সাহেবের সাথে আগস্ট বা জুলাই মাসে তার দলের বাইরে যাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, এই কথার যে রেকর্ডগুলো তৃতীয় পক্ষের কাছে নেই, এটি আপনি কি করে বুঝবেন? এখন সেই রেকর্ডের মধ্যে তিনি কি বলেছেন, কেন তিনি তো আসলে লেভেল, তার বক্তব্য যদি মির্জা ফখরুল সাহেবের সাথে হতো, মির্জা হাফিজের সঙ্গে হতো, কিংবা মির্জা আব্বাস সাহেবের সঙ্গে হতো, তো সেখানে একটা লেভেল থাকতো। কিন্তু তিনি দেখা গেল 30-এর নিচে যাদের বয়স, এরকম অনেক ছাত্র নেতা, সমন্বয়ক, তারপরে রাজপথের অনেক ছোট ছোট রাজনৈতিক দল, তাদের অনেকের সঙ্গে তিনি কথা বলেছেন, ঘন্টার পর ঘন্টা তিনি কথা বলেছেন। এখন এই সকল কথার অডিও যে রেকর্ড, সেই রেকর্ডগুলো যদি বিএনপির প্রতিপক্ষ যারা আছে তাদের হাতে অবশ্যই আছে, সেগুলো তারা রেকর্ডগুলো করে দেয়। করে দেওয়ার পরে এই যে মাস্টার মাইন্ড, মানে বলা হচ্ছে যে মাহফুজ মাস্টার মাইন্ড, এবং মাহফুজ এখন আর মাস্টার মাইন্ড বলছেন না। ডক্টর ইউনূস একবার মাস্টার মাইন্ড বলে যেই বিপদের মধ্যে তিনি পড়েছেন, তিনি বা তার সরকারের কেউ আর এখন মাস্টার মাইন্ড শব্দটি ব্যবহার করতে পারছেন না। কিন্তু বিএনপির যারা লোকজন আছেন এবং তার যারা সমর্থক আছেন, তারা আলটিমেটলি তারেক রহমান সাহেবকে মাস্টার মাইন্ড বানানোর চেষ্টা করে ফেলেছেন। এখন যখনই আপনি মাস্টার মাইন্ড হবেন, হওয়ার পর এই বিপ্লবের যে নেগেটিভ সাইড রয়েছে, মন্দ দিকগুলো রয়েছে, সেই মন্দ দিকের দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। তার মধ্যে কি আছে? তার মধ্যে পুলিশ হত্যা আছে, তার মধ্যে থানা পুরানো আছে, তার মধ্যে আরো অনেক কিছু আছে। তো কাজেই এই ঘটনার সঙ্গে সেনাবাহিনী জড়িত, পুলিশ বাহিনী জড়িত, র্যাব জড়িত, বিজিবি জড়িত, এবং এটা যে কত বড় একটা ভয়ঙ্কর খেলা, সেই ভয়ঙ্কর খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এবং এই ভয়ঙ্কর খেলার কারণে কি হচ্ছে, রাজনীতির ময়দানের যে নিশ্চয়তা বা অনিশ্চয়তা 1 মাস আগে ছিল বা 2 মাস আগে ছিল, এখন আজকের দিনে সেই বাস্তবতা নেই। এখন আজকের দিনে আমরা যা দেখছি সেটা হলো জামাত পুরো মাঠ তারা চষে বেড়াচ্ছে, ওয়াজের ময়দানে, অর্থনৈতিক অঙ্গনে, ব্যাংকে, বিমায়, ব্যবসা বাণিজ্যে, তারপর সেটা বড় বড় পদ পদবিতে, নিয়োগে, বদলিতে, সব জায়গাতেই তাদের একছত্র আধিপত্য। বিএনপি প্রথমে কিছু কিছু জায়গাতে তারা ঢুকে গেছে, কিন্তু বলতে গেলে সেখানে এখন তারা অপদস্থ হচ্ছে। বিএনপির যে সকল পুলিশ কর্মকর্তা বিএনপি মাইন্ডেড, যে সকল সচিবালয়ের কর্মকর্তা বিএনপি মাইন্ডেড, তারা যে পদ পদবিতে থেকে বিএনপিকে বা কোনো সংগঠনকে 2 পয়সার উপকার করতে পেরেছে, এটি এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি। বিএনপির লোকজন কোনো ব্যাংকের মালিক কানা পেয়েছেন বা কিছু পেয়েছেন, তার দ্বারা ব্যাংকের দলটির কোনো উপকার হয়েছে বোঝা যায় না। কিন্তু জামাত যে কাজগুলো করেছে, তারা এসালামের যে ব্যাংকগুলো, সেগুলোর কর্তৃত্ব তারা নিয়ে নিয়েছে, নিয়ে পুরো বিষয়টিকে তারা দলের জন্য, দেশের জন্য, ব্যাংকের জন্য সব ক্ষেত্রে তারা পজিটিভ, মানে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে, এমনকি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সেটাও ঘুরে দাঁড়িয়েছে। আর তাদের নিজেদের লোকদেরকে তারা সেখানে পাইকারি হারে নিয়োগ দিয়েছে, এসালামের লোকদেরকে বাদ দিয়ে দিয়েছে, একটা ট্রু শব্দ হয়নি। কিন্তু ধরুন ন্যাশনাল ব্যাংক, সেখানে চেয়ারম্যান হিসেবে আব্দুল আল মিন্টু সাহেব দায়িত্ব নিয়েছেন, কিন্তু তিনি ওই ব্যাংকটির উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে কোনো সুযোগ নিতে পেরেছেন, অর্থ মন্ত্রণালয় থেকে কোনো সুযোগ নিতে পেরেছেন, ব্যাংকটিকে ঘুরে দাঁড়ানোর জন্য তিনি কিছু করতে পেরেছেন, উই ডোন্ট নো, আমরা জানি না। পুলিশের অনেক বড় বড় পদে একচেটিয়া ভাবে বিএনপির মাইন্ডেড অফিসারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু এই পুলিশ দিয়ে বিএনপির 2 পয়সার উপকার হয়েছে আমরা এখন পর্যন্ত দেখতে পাই। এর ফলে কি হলো, প্রশাসনিক সেক্টরে জামাত লাভবান হয়েছে এবং বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন রাজনীতির ময়দানে বিএনপি বন্ধুহীন এবং যাকে বলা হয় যে রাজনীতির ময়দানে সবচেয়ে বড় যে বিষয়টি, সেটা হলো কথা দিয়ে কথা রাখা। এখন বিএনপির কর্তৃত্ব কার হাতে? একটা সময় মনে হতো যে বেগম জিয়ার হাতে যখন কর্তৃত্ব ছিল, তিনি যদি কাউকে কথা দিতেন, সেই কথা উনি রক্ষা করতেন, এটা সবাই জানত। কিন্তু যেই মুহূর্তে তারেক রহমান সাহেব ক্ষমতায় এলেন
বা রাফাত রহমান কোকো সাহেব যখন পদবীতে এলেন, বিশেষ করে 1996 থেকে 2001 সনে, এই সময়টিতে দেখা গেল অনেক সিদ্ধান্ত, বেগম জিয়ার অনেক সিদ্ধান্ত, এটি কনফ্লিক্ট করতো তারেক রহমান সাহেবের সিদ্ধান্তের সঙ্গে, এবং সেই সিদ্ধান্তের কারণে দলে ভাঙ্গন হয়েছে। সেই সিদ্ধান্তের কারণে বি চৌধুরী এর মতো মানুষ দল থেকে বের হয়ে গেছে। মাহিবি চৌধুরীর মতো তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠ বন্ধু তার শত্রু হয়ে গেছে। কর্নেল ললির মতো একেবারে বেগম জিয়া পরিবারের ঘনিষ্ঠ বন্ধু, ভ্যানগার্ড, শহীদ জিয়ার সঙ্গে তার ভালো সম্পর্ক, বেগম জিয়ার সঙ্গে ভালো সম্পর্ক। তিনি যাকে বলে একটি বিস্ময়কর, অভিনব, এবং বাংলাদেশে যে ধরনের বিদ্রোহ হয়নি ওরকম একটা কু তিনি করেছেন। ইন্টার পার্টি প্রায় 40 জনের মতো তিনি সংসদ সদস্য নিয়ে দল থেকে বের হয়ে গেছেন। তো এই যে বেগম জিয়ার যে একক কর্তৃত্ব যেটা ছিল 96 পর্যন্ত, সেই কর্তৃত্বটা 96-এর পরে চলে গিয়েছে। এখন পুরো যে কর্তৃত্ব সেটি তারেক রহমান সাহেবের হাতে। এখন তারেক রহমান সাহেব যেভাবে দল পরিচালনা করছেন, সেক্ষেত্রে তার একক কর্তৃত্ব বেগম জিয়ার চেয়ে বেশি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার স্বাধীনতা অনেক অনেক বেশি, কিন্তু তাকে বিশ্বাস করবে, তার প্রতি নির্ভর করবে, তার কথায় আস্থা রেখে যাকে বলা হয় তার জন্য ঝুঁকি নেবে, এরকম লোক বিএনপির মধ্যে একটিও নেই, সিঙ্গেল ওয়ান, কেউ নেই। সেকেন্ড থিং হলো, তার কথায় বিশ্বাস এবং আস্থা স্থাপন করে কোনো রাজনৈতিক দল তাকে বিশ্বাস করবে, তার দলের সাথে বন্ধুত্ব করবে, এটি হবে না। এর প্রমাণ আমরা অতীতে দেখেছি যে বিজেপির আন্দালিব রহমান পার্থ চলে যাওয়া দল থেকে, তারপর শেষে কল্যাণ পার্টির জেনারেল ইব্রাহিমের চলে যাওয়া, যারা একের খুব জীবনের ঝুঁকি নিয়ে এই দলটি করেছেন এবং এই দলের সঙ্গে তারা থেকেছেন, খেলাফত মজলিস সহ আরো অনেক দল। কিন্তু পরবর্তীতে বিএনপি যখনই সুযোগ পেয়েছে, ভালো অবস্থানে গিয়েছে, তারা তাদের যারা সহযোগী আছে তাদেরকে প্রয়োজনের সময় যেভাবে তাদেরকে ব্যবহার করেছে, ঠিক ওইভাবে তাদেরকে আর মূল্যায়ন করেন। যেমন ধরুন আন্দালিব রহমান পার্থ। এখন এরশাদের বিরুদ্ধে আন্দালিব রহমান পার্থর বাবাকে ব্যবহার করা বিএনপির জন্য তখন যাকে বলা হয় বেঁচে থাকার অবলম্বন ছিল। যেই সময়টাতে তিনি বিএনপির পক্ষ হয়ে এরশাদ সাহেবের দলটা ভেঙে ফেললেন, জাতীয় পার্টি আলাদা করলেন এবং বিএনপির জোটে এসে যোগদান করলেন, ওটা জাতীয় পার্টির কোমর ভেঙে দিয়েছে। কিন্তু নাজির রহমান মঞ্জু সাহেব তিনি বিএনপির মন্ত্রী হননি, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন এবং কষ্ট পেয়েছেন। আবার পার্থ এমপি হয়েছে দলের মনোনয়নে, কিন্তু যেটি হলো যে পার্থকে যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করা গেছে, যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করা গেছে, আওয়ামী লীগের মধ্যে যেভাবে একটা গৃহদাহ তৈরি করা হয়েছে, অর্থাৎ পার্থকে যত রকম ভাবে ব্যবহার করা দরকার সেইভাবে ব্যবহার করা হয়েছে। কিন্তু যখন দেওয়ার প্রয়োজন আসছে, প্রোটোকল দেওয়ার প্রয়োজন আসছে, রেসপেক্ট দেওয়ার প্রয়োজন আসছে, তখন পার্থকে সেটা করা হয়নি। ফলে কি হলো, 2018 সালের নির্বাচনের পর পার্থ জোট থেকে বের হয়ে গেল। পার্থ বের হলো, কর্নেল ওলি বের হয়ে গেলেন, তারপর অন্যান্য যারা আছে তারা সবাই বের হয়ে গেলেন। এমনকি বি চৌধুরীর সঙ্গে যে একটা সম্পর্ক, এটা বেগম জিয়া চেষ্টা করেছিলেন, তিনি হঠাৎ করে কিন্তু বি চৌধুরীর বাসায় চলে গেছেন। এবং একদিন বি চৌধুরী আমাকে টেলিফোন না, পাশাপাশি আমরা বসা ছিলাম, তো উনি বললেন যে রনি, তুমি তো অনেক বিষয় বিশ্লেষণ করো, এখন কথা নাই বার্তা নাই হঠাৎ করে আমার বাসায় যে বেগম জিয়া চলে গেলেন আমার সঙ্গে দেখা করার জন্য, এটার হেতু কি হতে পারে? বি চৌধুরীর মতো মানুষ, হি আস্কড মি, এটার হেতু কি হতে পারে বলো তো? আমি তো বেজ্জিত হয়ে গেলাম বিভিন্ন লোকের কাছে, এবং যাকে বলা হয় তারপরে আমার স্ত্রীও আমাকে জিজ্ঞাসা করেছে যে কি ব্যাপার, দেখো আমার কি করা উচিত। তো বেগম জিয়া চেষ্টা করেছিলেন বি চৌধুরীর সাথে একটা সম্পর্ক রক্ষা করার জন্য। সেই বি চৌধুরীর সাথে বিএনপির কিন্তু সম্পর্কটা হয়নি, তিনি আবার আওয়ামী লীগে যেতে বাধ্য হয়েছেন। একইভাবে ডক্টর কামাল এবং একটা সময় জিএম কাদের সাথে তার কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল বিএনপির, এবং মির্জা ফখরুল সাহেবেরা সবাই এই সম্পর্কটা গড়ে তুলেছিলেন। কিন্তু এটি শেষ পর্যন্ত জনাব তারেক রহমান সাহেব যে তাকে ওন করবে কেউ, তিনি সবাইকে ওন করবেন প্রয়োজন মতো, কিন্তু তাকে কে ওন করবে, তার পার্টিকে কে ওন করবে, এই অবস্থাটা তিনি পার্টির মধ্যে রাখেননি। তো না রাখার কারণে কি হচ্ছে, এই যে যত মিটিং হচ্ছে, মির্জা ফখরুল সাহেব গেলেন, এটা একটা ভদ্রতা, কিন্তু চরমোনাই কোনো অবস্থাতে বিএনপিকে ওন করতে পারবে না, তারেক রহমান সাহেবকে ওন করতে পারবে না, বিশ্বাস করতে পারবে না। আর বিশ্বাস না করতে পারার কারণে কি হচ্ছে, আলটিমেটলি চরমোনাই নিজে থাকবে একা, অথবা তাদের যে বদনাম, তারা আওয়ামী লীগের দোসর, সেই জায়গাতে তারা নিরাপদ থাকবে,
অথবা তারা নিজেরা এককভাবে থাকবে অথবা জামাতের সাথে যাবে। আমাকে একটা হাসি কেড়ে নিয়েছে আমার মন। এই একটা হাসি সেটা দিয়েছেন এই পীর সাহেব চরমনাই। অতএব এই নামাজের সুরাতটা, যেই অফিসে একজন রাজনীতিবিদ যাওয়ার পরে নামাজের টাইমে নামাজ বন্ধ হয় না, নামাজের কাতারে অন্য রাজনীতিবিদকে দাঁড় করিয়ে পড়ানো যায়, সেই রাজনীতিবিদরাই তো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিচরণ করা উচিত। আমিরে জামাতের সেই অনুভূতি, তিনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করেছেন এখানে কোনো বেদাত কিংবা অন্যায় কোনো খারাপ কাজ দেখেছেন? উনি বলছেন কিচ্ছু না, সব সুন্দর, এটা একটা মার্কাজ। এই তো ভালোবাসা। সকল রাজনৈতিক দলগুলোর একটা ন্যাশনাল ফেয়ারের আয়োজন করেন, যেই ফেয়ারের তাবুটা নিয়ে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাবুটা নিয়ে থাকবে ইসলামী আন্দোলন, তাবুটা নিয়ে থাকবে জামাত ইসলাম, তাবুটা নিয়ে থাকবে অন্য অন্য ইসলামিক রাজনৈতিক এবং সকল বাংলাদেশের ছোট বড় রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী সবার একটা একটা ট্যান্ট থাকবে। আমার শুভাকাঙ্ক্ষীরা সেখানে যাবে, আপনার শুভাকাঙ্ক্ষীরা সেখানে আসবে। একটি হাসি কেড়ে নিল আমার মন। হ্যাঁ, আমি ওই হাসিটির কথাই বলছি, যেই হাসিটি আজকের চরমনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিম সাহেব দিয়েছিলেন। আপনারা জানেন আজকের বাংলাদেশের দুটো বড় বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিশেষ সাক্ষাতে মিলিত হয়েছিলেন বাংলাদেশের অবিসংবাদিত নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, বর্তমান প্রজন্মের বহু মানুষের কাছে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শায়েখ মুফতি রেজাউল করিম সাহেবের সাথে। আমরা দেখলাম মুফতি রেজাউল করিম সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবকে যে আন্তরিকতায় মুগ্ধ করেছেন, তাকে যেভাবে ওয়েলকাম জানিয়েছেন, সেটা রাজনৈতিক অঙ্গনে একটি উন্নত মানের শিষ্টাচার হিসাবে আমাদের সকলের জন্য শিক্ষণীয় হিসাবে থাকবে। রাজনীতিতে কথা থাকবে, কথার এপিঠ ওপিঠ থাকবে, সমাবেশে গরম আলোচনা থাকবে, বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকবে, কিন্তু জাতীয় ইস্যুতে যে আমরা এক হতে পারি এবং এক হওয়া দরকার, সেটার জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন আজকের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং চরমনাইয়ের পীর সৈয়দ মুফতি রেজাউল করিম সাহেব। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের অন্যতম সেরা রাজনৈতিক দল, ইসলামী অঙ্গনে বিশেষ করে যারা সর্বোচ্চ পরিমাণ মানুষের ভালোবাসায় সিক্ত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব চরমনাইতে গিয়েছিলেন। সেখানেও আমরা দেখলাম এক অন্যরকম ভালোবাসার নজির, একে অপরের সাথে আলিঙ্গন, সাক্ষাৎ, আনুষ্ঠানিকতা, খাওয়া দাওয়া, সাংবাদিকদের সামনে ব্রিফিং করা থেকে শুরু করে এই সবগুলো জায়গায় আমাকে একটা হাসি কেড়ে নিয়েছে আমার মন। এই একটা হাসি সেটা দিয়েছেন এই পীর সাহেব চরমনাই। আমি কেন হাসির কথা বলছি? বর্তমান রাজনীতিতে যখন কলুষিত রাজনীতি চলছে, তখন আমাদের কলিজাগুলোর ভিতরে যদি আপনি একটু ঢুকে দেখেন, তাহলে হয়তো দেখবেন আমরা কালো আবরণ পড়ে গিয়েছে আমাদের হৃদয়ে। আমাদের রাজনৈতিক অঙ্গনগুলো আমরা ধ্বংস করে ফেলেছি, নষ্ট করে ফেলেছি, সৌজন্যতা বোধ হারিয়ে ফেলেছি। কিন্তু আমাদের তো আসলেই উচিত কেউ আমার কাছে আসলে তাকে যেমন সম্মান জানানো, কারো কাছে আমি গেলে তার প্রতিও সম্মান জানানো। আমাদের বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে রাজনৈতিক দূরত্ব দূর করা ছাড়া এগিয়ে নেওয়া সম্ভব নয়। আপনি যদি একজন রাজনীতিবিদ আর একজন রাজনীতিবিদের কাছে প্রশ্ন তোলেন, ফর এক্সাম্পল জামাতের আমির যদি প্রশ্ন তোলে যে জীবনে আমি কি চরমনাইয়ের কোনো জমি ঠকিয়েছি, ধন সম্পদ ভক্ষণ করেছি, কিংবা আপনাদের কারো সাথে ঝগড়া বিবাদ করেছি, দেখবেন উত্তর পাবেন না। ঠিক চরমনাইয়ের পীরকে যদি জিজ্ঞেস করেন জামাত ইসলাম আপনার থেকে কোনো কিছু নিয়েছে, ধ্বংস করেছে, উত্তর পাবেন না। একই শব্দ চয়ন আপনার বিএনপির সাথে করেন, আর একজনের সাথে করেন, উত্তর পাবেন না। কিন্তু এই না উত্তর পাওয়ার পরেও আমরা কেন জানি বাংলাদেশ হিসাবে দীর্ঘদিন পর্যন্ত আমাদের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনগুলোতে আলোচনা সমালোচনা এবং সেই আলোচনা সমালোচনার মাত্রা এত বেশি পেয়ে গিয়েছিল যে আমরা একসাথে বসতেই পারতাম না।
জুলাই বিপ্লব, 5ই আগস্টের পরে বাংলাদেশের বিজয়, জনগণের বিজয়, এবং এই বিজয়ের অংশীদার চরমনাইয়ের পীর সাহেবও অন্যতম। সেই অংশীদার মানুষগুলোই আজকের কোমল হৃদয়ের ছোঁয়া দিয়ে ভালোবাসায় সিক্ত করে বাংলার মানুষের মন জয় করে চলেছেন। রাজনৈতিক অঙ্গনে পজিটিভ ধারণা তৈরি হয়েছে। আমি সবসময় একটা নীতিতে বিশ্বাস করি, সেটা হচ্ছে রাজনীতি করতে হলে আপনার আত্মা থাকতে হবে প্রশস্ত, হৃদয় থাকতে হবে বড়, মন খোলা আলোচনার মানসিকতা থাকতে হবে। কুটিলতা থাকতে পারবে না আপনার হৃদয়ের মধ্যে। যা আপনি মুখে বলছেন ভিতরটাতেও যদি সেম থাকে, আপনি যে আদর্শেরই হন, মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হবে। আজকে যখন আমরা দেখলাম চরমনাইয়ের পীর সাহেবের সাথে সাক্ষাতে মিলিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, কি সুন্দর দৃশ্য তারা দেখিয়েছেন। নামাজের সময় হয়েছে, কাতার দিয়ে সুন্দর নামাজ পড়তে বসে গিয়েছেন সকল রাজনীতিবিদ। এই নামাজ তো শুধুমাত্র চরমনাইয়ের জন্য নয়, এই নামাজ তো শুধুমাত্র জামাতের জন্য নয়, এই নামাজ হচ্ছে প্রত্যেকটি কলেমায় বিশ্বাসী মানুষের জন্য, যে একবার জীবনে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জন্য এই নামাজ। অতএব এই নামাজের সূরাটা, যেই অফিসে একজন রাজনীতিবিদ যাওয়ার পরে নামাজের টাইমে নামাজ বন্ধ হয় না, নামাজের কাতারে অন্য রাজনীতিবিদকে দাঁড় করিয়ে পড়ানো যায়, সেই রাজনীতিবিদরাই তো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিচরণ করা উচিত, তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়া উচিত। তাহলেই তো সমাজ থেকে দুর্নীতি, দুষ্কৃতি, অন্যায়, অবিচার, বেবিচার, দুরাচার দূর হবে। আজকের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সেই নামাজের দৃশ্য দেখে আমার ভালো লেগেছে, মাথায় পরা টুপিটা দেখে আমার ভালো লেগেছে। কোনো কিছু আসে যায় না, বহু মানুষ বহু কথা বলবে, আমরা অনেক কথাই বলবো, কিন্তু আমরা এই টুপির প্রতি যে ভালোবাসা আজকের ওই মজলিসে বসে দেখিয়েছেন, এই ভালোবাসাটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেখতে চাই। আমরা প্রত্যেকটি রাজনৈতিক অঙ্গন থেকে দেখতে চাই এদেশের ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে না, ধর্মীয় অনুষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলবে না, ধর্মীয় কার্যক্রমের বিরুদ্ধে কেউ কথা বলবে না। তারা সব সময় ধর্মপ্রাণ মানুষদেরকে ভালোবাসবে। হোক না সে ধর্ম পালন করে কিন্তু লোকটা জামাত করে, হোক না সে ধর্ম পালন করে কিন্তু লোকটা চরমনাই করে, হোক না লোকটা ধর্ম পালন করে কিন্তু কওমি পন্থী, সমস্যার কি আছে? উদার হন, হৃদয়ে টেনে নেন। আপনার নিশ্চয়ই মনে আছে, আমি 2024 সালে গত কয়েক মাস আগে শেখ হাসিনার পতনের একেবারে শেষ পর্যায়ে এসে আমি একটি সন্দেহ পোষণ করে পোস্ট করেছিলাম, লিখেছিলাম। আমি বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখন বড় দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সিংহভাগ ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে সুসম্পর্ক বৃদ্ধি করা। মনে রাখবেন, এই সম্পর্কের মধ্য দিয়ে এমনটা নয় যে আপনাকে জোট করতে হবে, নির্বাচন একত্রে করতে হবে, না, নট নেসেসারি। জামাত চরমনাই একত্র হয়ে নির্বাচন করতে পারে, যেটা বোঝা যাচ্ছে। বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল, তারা এমনও হতে পারে একাই নির্বাচন করতে পারে, কিংবা আরো দল নিয়ে নির্বাচন করতে পারে, হতেই পারে। কিন্তু আমরা কি একসাথে বসতে পারি না? আমরা কি একসাথে খেতে পারি না? আমরা কি একসাথে গল্প করতে পারি না? আমরা কি একসাথে একে অপরকে বলতে পারি না যে ভাই আমাকে যে আপনি গত পরশুদিন এই কথাটা বললেন, আসলে ভাই আমি এরকম না। তাহলে দেখবেন একজন আরেকজনকে যেভাবে বুঝিয়ে বলবেন, হৃদয়ে আপনি শান্তি অনুভব করবেন। আর যখন যাবেন না, বসবেন না, দূর থেকে কোনো আলেমকে, পীরকে গালি দিবেন, লাভ নাই। আমার ভালো লেগেছে জামাত ইসলামের আমির সাহেব যখন চরমনায় গিয়েছিলেন, কি সুন্দর কথা। আমার হৃদয়টা মনে হয়েছে যেন ফুলে ফুপে আসমান পর্যন্ত চলে গিয়েছে। চরমনায়ের পীর সম্পর্কে জিজ্ঞেস করতেছিল, আমার এখনো পশম দাঁড়িয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, কেন আমি এদেরকে পছন্দ করি। ইসলামপন্থী যে কোনো মানুষকে আমি ভালোবাসি, সেটা আমার রক্তে শিহরণ হচ্ছে, রক্তে। এই রক্ত থেকে আমি বিচ্যুত হতে পারবো না। আমি দেখেছি আমিরে জামাতের সেই অনুভূতি। তিনি বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করেছেন এখানে কোনো বেদাত কিংবা অন্যায় কোনো খারাপ কাজ দেখেছেন? উনি বলছেন কিচ্ছু না, সব সুন্দর, এটা একটা মার কাজ। এই তো ভালোবাসা। আর কি চান? জামাত তার ব্যাংক বিক্রি করে ইসলামী আন্দোলন করতে হবে না? ইসলামী আন্দোলনকে পীরগিরি ছেড়ে দিয়ে জামাত ইসলাম করতে হবে না? প্রত্যেকে যার যার জায়গায় স্বমহিমায় বিকশিত হবে, কিন্তু দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য ইসলামপন্থীরা শক্তিশালী হবে, সেটার একটা রেওয়াজ চালু হয়েছে চরমনাই এবং জামাতের সেই ঐক্যের মাধ্যমে। এবং আজকের বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে মিটিং করার মধ্য দিয়ে আমরা হীনমন্যতা করি নাই, বরং আমার কাছে মনে হয়েছে এই বৈঠকের মধ্য দিয়ে একে অপরের ভালোবাসার আদান প্রদান হয়েছে। কারণ আগামীর রাষ্ট্র গঠনে
এরাই কেউ সরকারি কিংবা বেসরকারি দলে থাকবেন, কেউ সরকার প্রধান হবেন, কেউ বিরোধী দলের নেতা হবেন। অতএব কাউকে অবজ্ঞা করে হবে না। আর একটা জিনিস বলতে চাই, বাংলাদেশে ধর্মভিত্তিক মানুষদেরকে অবজ্ঞা করে এই রাষ্ট্রটাকে সুন্দরভাবে চালাতে পারবেন না। ভাবতে পারেন যে হ্যাঁ, ধর্মভিত্তিক মানুষ বাদ দিয়ে হয়তো ক্ষমতায় আসা যাবে, কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখতে হলেও এই মানুষদেরকে লাগবে। বাইতুল মোকাররমের ওই জায়গা থেকে প্রতিদিন আপনাদের বিরুদ্ধে মিছিলকে প্রতিহত করতে হলেও এই আলেমদের কি লাগবে? আলেমরা আপনার পাশে থাকলে সংশোধন করে দিবে। ভয়ের কি আছে? তাদেরকে কাছে টেনে নিন, বুকে টেনে নিন, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন। আমি তো প্রস্তাব করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বড় বড় রাজনৈতিক দলগুলোতে একদম যেভাবে বড় আপনার মেলা হয়, বাংলাদেশের বাণিজ্য মেলা, ওরকম স্টল করে করে সকল রাজনৈতিক দলগুলোর একটা ন্যাশনাল ফেয়ারের আয়োজন করেন। যেই ফেয়ারের তাবুটা নিয়ে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাবুটা নিয়ে থাকবে ইসলামী আন্দোলন, তাবুটা নিয়ে থাকবে জামাত ইসলাম, তাবুটা নিয়ে থাকবে অন্য অন্য ইসলামিক রাজনৈতিক এবং সকল বাংলাদেশের ছোট বড় রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী সবার একটা একটা ট্যান্ট থাকবে। আমার শুভাকাঙ্ক্ষীরা সেখানে যাবে, আপনার শুভাকাঙ্ক্ষীরা সেখানে আসবে, আপনার সামনে চায়ের স্টল থাকবে, খাবার থাকবে, আমি আপনার স্টলে যাব, আপনি আমার স্টলে যাবেন, আমার বুক আপনি নিবেন, আপনার বই আমি কিনবো। এভাবে করে একে অপরের ভিতরে সম্মানজনক একটি শ্রদ্ধার জায়গা তৈরি করতে হবে। মাঝখানে একটি সাংস্কৃতিক মঞ্চ থাকবে, যেই মঞ্চে আপনার দলীয় সঙ্গীত আপনার বাজবে, আমার দলীয় সঙ্গীত আপনার বাজবে। একদিকে জাতীয়তাবাদী চেতনার তাদের স্লোগানে উজ্জীবিত হবে, অন্যদিকে ইসলামপন্থী রাজনৈতিক দল তার শিল্পী গোষ্ঠী নিয়ে সাইমন পেলবা কলরব নিয়ে সেখানে উপস্থিত হবে। এই যে এক বিশালতা, এই স্বপ্ন কি আমরা দেখতে পারি না? এরকম ভালোবাসা কি আমরা তৈরি করতে পারি না? যদি সেটা তৈরি করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ কত সুন্দরতম বাংলাদেশ হবে তা আমি বুঝাতে পারবো না। সর্বশেষ যে কথাটা বলতে চাই, যেই হাসির প্রেমে আমি পড়েছি, আজ যখন দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পাশে দাঁড়িয়েছিলেন, চরমনায়ের পীর সাহেব কথা বলতেছিলেন, মুচকি একটা হাসি দিয়ে কথা সংক্ষিপ্ত করে সম্মান জানিয়ে একে অপরে বিদায় নিলেন। এই ভালোবাসা অটুট থাকুক আমাদের সকলের জীবনে। বাংলাদেশে খুব একটা সমস্যা এখন, সেটা হচ্ছে আমরা দলীয় গণ্ডির ভিতরে ঢুকতে গিয়ে এতটা পা চাটা দালাল হয়ে যাচ্ছি যে আমরা এখন ভালো মানুষকেও গালি দিতে দ্বিধাবোধ করি না, কিংবা খারাপ মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা জানি না। আমাদের এই জায়গা থেকে উত্তরণ ঘটাতে হবে, দল মতের ঊর্ধ্বে উঠে ন্যাশনাল ইউনিটি গঠন করতে হবে। আবার প্রয়োজনে আমার দলকে শক্তিশালী করতে দলের পক্ষে অবস্থান নিতে হবে। কিন্তু দল চাটা হতে গিয়ে দেশ বিক্রি করা, ধর্মের বিরুদ্ধে কথা বলা, কিংবা ধর্ম বিরুদ্ধাচারণকারীদের বিরুদ্ধে শক্ত বলিষ্ঠ অবস্থান না নেওয়া, এটা মুনাফিকি ছাড়া, শয়তানি ছাড়া, দুষ্টামি ছাড়া আর কিছু নয়। আসুন দেশকে গঠন করি। আমি পরিশেষে মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। এই যে সুবাতাস বয়ে যাচ্ছে, এই সুবাতাস যেন কন্টিনিউ থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্রুততম সময়ের মধ্যে আপনারা বাকি সকল রাজনৈতিক দলগুলোর সাথে বসেন, কথা বলেন। তবে জাতীয় জোট নির্বাচনে আমি মনে করি ইসলামী রাজনৈতিক দলগুলো যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছেন, আপনারা ঐক্যবদ্ধ হতে থাকুন। আপনাদের সত্যি প্রমাণ করবে যে আপনার কাছে মানুষ আসবে। আপনার আর এখন থেকে মানুষের কাছে যেতে হবে না। না, মানুষের কাছে আপনি অবশ্যই যাবেন, কিন্তু আপনাদের শক্তি যখন শক্তিশালী হবে, আপনারা যখন মানুষের কাছে শক্তিশালী হিসাবে প্রতিষ্ঠিত হবেন, সবাই আপনাদেরকে গ্রহণ করবে। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি।